আসসালামু আলাইকুম। ইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মরদেহ দেশে আনা হবে শুক্রবার। প্রতিবাদ মিছিলে উত্তাল সারা দেশ। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজধানীর শাহবাগ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। হাদি হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ধৈর্য ধরার আহ্বান। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। 25 ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। বিমানবন্দর ও এবারকার হাসপাতালের মাঝামাঝি দেওয়া হবে সংবর্ধনা, জানালেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের প্রস্তুতি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করলেও সরকার আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান পররাষ্ট্র সচিবের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের তেজি এই নেতার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে আনা হবে শুক্রবার। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9:30 ফেসবুকে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির ভেরিফাইড পেজ থেকে জানানো হয় শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই দুর্বৃত্তদের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের এই সৈনিক। হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য ও হাদির চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিম মৃত্যুর বিষয়টি জানিয়েছে। নয়নে বন্ধি আমি ষোড়শী হৃদি ষোড়শী প্রেম উত্তম আমি ধন্যী, আমি মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর। এর আগে গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে আবারও অপারেশনের কথা থাকলেও সব চেষ্টার অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বিপ্লবী এই নেতা। আমি মানি না কোনো আইন, আমি ভরাদারি করি ভরাডুবি, আমি টর্পেডো। জাহিদুল আলম, এটিএন বাংলা। আমি ধূমজ্যোতি, আমি এই লোকে সে ঝড় কালো বৈশাখী বলবীর, আমি চির উন্নতশীল। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজধানীর শাহবাগ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে শাহবাগে জাতীয় ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল ও শোক কর্মসূচিতে তিনি বলেন, এবার আর ছাত্র জনতা বসে থাকবে না। এ সময় হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ তাদের দোসররা হত্যা চালালে ছাত্র জনতা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। আপনি জানেন যে কিছুক্ষণ আগে শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ঠিক আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন
চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক, এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন ঠিক, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি, সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বাংলা মোটর, কারওয়ান বাজার, মিরপুর সহ বিভিন্ন স্থানে মিছিল ও আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন স্তরের মানুষ। এ সময় তারা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এদিকে চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া বন্দর নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশনার অফিসও ঘেরাও করা হয়। অন্যদিকে বান্দরবানে সাবেক সংসদ সদস্য বীর বাহাদুরের বাসায় আগুন দেওয়া হয়। রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনসিপি ও নেতাকর্মীরা। পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে ছাত্র জনতা। খুলনায় শিববাড়ি মোড়ে বিক্ষুব্ধরা ভারত বিরোধী স্লোগান দেন। দ্রুত ভারত থেকে হত্যাকারীকে ফেরত না দিলে তারা কঠোর আন্দোলন করার ঘোষণা দেন। বরিশাল নগরীর চৌমাথা এলাকা অবরোধ করলে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদ্য প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এই হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ও সংযম ধরে রাখার আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় শোকও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা
অর্ধনমিত থাকবে। দ্রুত হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ছাত্র জনতাকে শান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। শুক্রবার বাদ জুমা সব মসজিদে এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা আয়োজনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোক বার্তায় এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক চক্রান্ত উল্লেখ করে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচনকে ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশে খুন ও রক্তপাত চালানো হচ্ছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন না করলে দেশের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। শোক বার্তায় তিনি জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শোক বার্তায় বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক, যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এনসিপি পক্ষ থেকে শোক বার্তায় বলা হয়, সহযোদ্ধার মৃত্যুতে এনসিপি সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। এছাড়া ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। হাদির হত্যাকারী ও নির্দেশদাতা ও চক্রান্তকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি সব শক্তি নিয়োগের আহ্বান জানান। দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর ও এভার কেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দলটির শীর্ষ নেতারা। এ সময় আসন ভাগাভাগির ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক হিসেবে সম্মানজনক হিসাব প্রত্যাশা করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 বিমানবন্দরে, যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সরেজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে। এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক করণীয় স্পষ্ট করতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। অনেক প্রার্থী আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে আমাদের কি করণীয় আছে, আমরা কি করব। আগামীকালের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত না হওয়া আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। দিনব্যাপী কর্মশালায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। এই সময় সম্মানজনক অংশীদারিত্বের প্রত্যাশার কথা জানান তারা। 8টা সিট আমরা চেয়েছিলাম বাসানী জনশক্তি পার্টি, আমির খসরু সাহেবের কাছে সেই তালিকা দিয়েছিলাম। 2-1 দিনের মধ্যেই তারা চূড়ান্ত করে আমাদেরকে জানাবে। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, এটা মর্যাদার প্রশ্ন, সম্মানের প্রশ্ন। আগামী শনিবার বিএনপির বাকি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা হবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব আসাদ আলম সিয়াম বিভিন্ন দূতাবাসের কূটনীতিক এবং মিশন প্রধানদের কাছে নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংয়ে নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণও জানান তিনি। এছাড়া সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে বলেও তাদের জানান সচিব। দূতাবাসগুলোর সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের আশ্বস্ত করেন পররাষ্ট্র সচিব। তবে এই ব্রিফিং নিয়ে গণমাধ্যমের সামনে কোনো কথা বলেনি সংশ্লিষ্টরা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 12কে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব ও জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলানগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি এই আসনের বিভিন্ন অলিগলি, কথা বলেছি ভোটারদের সঙ্গে। চাঁদাবাজিটা যেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি কিন্তু প্রচুর চাঁদাবাজি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। অভিযোগ করেন, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসনে কায়েম করেছিল রাম রাজত্ব। আসনটিকে ঘিরে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফুল আলম নীরব। যে এলাকায় এমপি একজন দখলদার রাজত্ব কায়েম করে সে এলাকায় তার নেতাকর্মীরা কি অবস্থা করতে পারে। যে এলাকায় একটা চাঁদাবাজের অঙ্গরাজ্য পর্যন্ত করে ফেলেছে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আর বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা আসেন, জনগণের সেবা করার সুযোগ পান, এই এলাকায় চাঁদাবাজের কোনো অস্তিত্ব ইনশাল্লাহ থাকবে না। অন্যদিকে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন, সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ মানুষের কাছে আমরা যত জায়গায় যাচ্ছি মানুষ খুব আমাদেরকে যেটাকে বলা হয় মুখিয়ে আছে এবং তারা আমাদেরকে গ্রহণ করতেছে। রাতে দিনে পুরুষ মহিলা
এমনকি ইয়াংরা পর্যন্ত আমাদেরকে আঁকড়িয়ে ধরতেছে। যে এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি কারণ বাজারের পাইকারি কাঁচা বাজারকে রাজধানীর অন্যত্র সরিয়ে নেয়ার। এই আসনের ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি ঢাকা শহরের ট্রাক স্ট্যান্ডকে সরিয়ে যেন অন্যত্র নেওয়া হয়। একই সাথে ফুটপাত দখল করে যারা দোকানপাট বসিয়েছেন তাদের যেন অপসারণ করে জনসাধারণের হাঁটাচলার পথ নির্বিঘ্ন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, তেজগাঁও, ঢাকা। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত শিবচর গড়ার দাবি জানিয়েছেন মাদারীপুর 1 আসনের ভোটাররা। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজন নিয়ে শঙ্কা তাদের। নির্বাচিত হলে মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী। জেলা প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মার পাড়ের উপজেলা শিবচর জেলা সদরের চাইতে রাজধানীর সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ বেশি। পদ্মা সেতু নির্মাণের পর যোগাযোগ আরও সহজ হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি শিবচরের আনাচে কানাচে। এখানকার ভোটাররা জানান বিগত আমলে মহাসড়কের উন্নয়ন হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই কাজের জন্য ঢাকায় ছুটতে হয় তাদের। কিছু রাস্তাঘাট আছে ভাঙ্গাচুরা, কিছু আছে, তারপর কিছু ওই যে হাজারি আছে, সন্ত্রাসী এইগুলি সব কিছু বন্ধ হয়ে যাব। সংসদ নির্বাচনে আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে, আমার মূল্যবান ভোট দিয়ে আমি জয়যুক্ত করতে পারবো এবং দেশ এবং জাতির কল্যাণে সে অবশ্যই কাজ করবে। এ আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পান কামাল জামান মোল্লা। তার মুখে জয় বাংলা স্লোগান ও আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি ভাইরালের পর মনোনয়ন স্থগিত করে দল। পরে মনোনয়ন দেয় নাদিরা আক্তারকে। নির্বাচিত হলে শিবচরকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নাদিরা আক্তারের। আমার প্রথম লক্ষ্য থাকবে যে এই বেকার সমস্যা থেকে উত্তরণের জন্য, আর রাস্তাঘাট থেকে শুরু করে আপনার নদী খনন, খাল খনন, এই দিকে আমার মনোযোগ থাকবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটার অবস্থাও বেশ খারাপ, আমার এই দিকটাই বেশ ভালো খেয়াল থাকবে। এই আসনে জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা বলেন সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। বর্তমান সময়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজি এই যত কিছু চলছে এগুলো অপনোদনের জন্য, নির্মূলের জন্য একমাত্র সুশাসনেই সম্ভব। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত শিবচর গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর। সন্তানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের মুম্বাইয়ের বোম্বে হাইকোর্ট সহ শহরের কয়েকটি আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ সকালে ইমেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়। হুমকির পর বোম্বে হাইকোর্ট খালি করে দেওয়া হয়। একই সাথে বান্দ্রা, আন্ধেরি ও এসপ্ল্যানেড এলাকার ম্যাজিস্ট্রেট আদালতও খালি করা হয়। হুমকির পর থেকে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়। মুম্বাই পুলিশ জানায় আদালত ছাড়া কয়েকটি ব্যাংকেও হামলার হুমকি পাঠানো হয়েছিল। তল্লাশির পর সব জায়গা নিরাপদ ঘোষণা করা হয়। পরে নিরাপত্তার ছাড়পত্রের পর বিকেলে 3টার পর আবারও আদালতগুলোতে কাজ শুরু হয়। হুমকিদাতাকে আটকে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার খেলার খবর। আইপিএল এর মধ্যে বাংলাদেশের হয়ে মাত্র 8 দিনের জন্য ক্রিকেট খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তাছাড়া তিনি জানান টি-20 বিশ্বকাপের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মরদেহ দেশে আনা হবে শুক্রবার। প্রতিবাদ মিছিলে উত্তাল সারা দেশ। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজধানীর শাহবাগ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের।
হাদি হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ধৈর্য ধরার আহ্বান, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। 25 ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। বিয়ার মদর ও এবারকার হাসপাতালের মাঝামাঝি দেওয়া হবে সংবর্ধনা, জানালেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের প্রস্তুতি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান পররাষ্ট্র সচিবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।